যদি একজনও শাস্তি পান মনে হবে কিছুটা তো হলো, বাট আদারওয়াইজ আমি খুব ব্যক্তিগতভাবে আশা করছি না যে এনাকে ধরা মানেই যে ইনি গুটি গুটি পায়ে ঢুকে যাবেন জেলে। ওই পুলিশ অফিসার নাকি সর্বোচ্চ স্তরে রাজ্যের রাত্রি 2টোর সময় ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন। স্যার, আমি এই প্রশ্ন বলছিলেন তারা, মানে মানে নাড়ু খেয়েছো, পিঠে বানাবো, কি কথা বলছিলেন তারা? তার মানে উনি কেসটাকে মনিটর করছিলেন। যদিও আমি ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের ডেমোক্রেসিকে খুব ভালোবাসি, বাট মাঝে মাঝে মনে হয় যে এইগুলো একটা নন ডেমোক্রেটিক জায়গায় হলে হয়তো এতদিনে হাত পা কেটে দেওয়া হতো এদের আর কি। এই লাগেজের ব্যাপারটা পুরো গুজব। অভিষেক ব্যানার্জি কোথাও যাননি, কোনো প্রাইভেট প্লেনে যাননি, কোনো 25টা লাগেজ 17টা লাগেজ কিচ্ছু হয়নি। এটা পুরো মিথ্যা, এটা মেইন স্ট্রিম মিডিয়া বলে যাচ্ছে 2-3 দিন ধরে। কেন জানি না, আমি আমার লজ্জা করছে আমাদের মিডিয়ার এই অবস্থা, এবং এটা পুরো গুজব, কেউ চেক ব্যাক করে। উনি এই মাসে যাচ্ছেনই না, প্রথম কথা ওনার পারমিশন এই মাসে নেই, সেপ্টেম্বর মাসে। যদি সুপ্রিম কোর্ট পারমিশন দিচ্ছে তার মানে দেওয়ার প্রভিশনটা ছিল, তাহলে এখানে কেন আটকানো হলো? এখানেও দিতে পারতো। তাহলে কি আলাদা আলাদা জায়গায় আমাদের দেশের আলাদা আলাদা পলিটিক্যাল স্টেটমেন্টস চলছে জুডিশিয়ারি? তো আমি জানি না, যেগুলোতে কোথাও মানুষের মনে একটা বিশ্বাস চলে যাচ্ছে, সাধারণ মানুষের মনে, যে আমার মানে যেটা আমার মৌলিক অধিকার, যে ন্যায় বিচার পাওয়ার, সেটাও হয়তো আমি সঠিকভাবে পাবো না যদি না আমি একটা কেউ কেটা হই, বা যদি আমি খুব ভালো উকিল না লাগাতে পারি। কারণ মানে কতটা সময় আছে সাধারণ মানুষেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য আমি সত্যিই জানি না। নির্মল ঘোষের গ্রেফতারের পর কি এবার সত্যি মিলবে তিলোত্তমার দেহ, নাকি তড়িঘড়ি এই যে দাহ করা হয়েছিল সেই উত্তর কি পাওয়া যাবে? এবং কার নির্দেশে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ হয়েছিল, আর কেন বলা হয়েছিল ওয়েল ডান বয়, এই সমস্ত উত্তরগুলো কি পাওয়া যাবে স্যার? দেখুন, আমি না এই ব্যাপারে খুব একটা আশাবাদী নই এই জন্য যে যারা তথ্য প্রমাণ লোপাট করেছিলেন তার মধ্যে এই যার নাম আপনি নিচ্ছেন তিনি কিন্তু একদম মানে সবার উপরে ছিলেন না। কিছু সরকারি তরফে মানুষেরাও দায়িত্ব নিয়ে তথ্য প্রমাণ, মানে আমি যতটা জানি, লোপাট হয়েছিল। এবং ফলে তারা, যারা সরকারি লোকেরা যদি তথ্য প্রমাণ লোপাট করে না, সেটাকে অত সহজে আবার ফিরিয়ে আনা যায় না। হ্যাঁ, হয়তো কিছু লোকের সাজা হবে, বাট সেরকম ভাবে যেটা হওয়া উচিত, মানে কমসে কম কি বলবো, মানে কমসে কম 10 থেকে 12 জন মানুষ এই জায়গায় আছেন যারা, মনে হয়েছে আমার টিভি দেখে, খবরগুলো শুনে, এই ঘটনাটার প্রত্যক্ষ, মানে আমরা দেখেছি এক সময় ভীষণভাবে, যে যারা জড়িত আছে, সেই 10-12 জনের ফাঁসি হলে কোথাও একটা শান্তি হতো। বাট আমার মনে হয় না সেরকম কিছু হবে। কিছু সাজা হয়তো কিছু লোক পাবে। আর গণতন্ত্রের যেটা আমাদের একটা দুর্বলতা আছে, যে বহু বছর লেগে যাবে তাদেরকে সাজার জায়গা আনতে, প্রমাণ, কাউন্টার আর্গুমেন্ট, এবং এই আদালতে চলতে থাকবে। উকিলদের বলতে পারেন যে আহ, একজন এখান থেকে একটা চাল দেবে, অন্যজন ওখান থেকে আরেকটা চাল দেবে। এবং আপনি যদি দেখেন, ধরা পড়েছে, ভালো লাগছে, একটা আশা আসছে, এবং ডেফিনেটলি অভয়ের বাবা মাকে দেখে যদি একজনও শাস্তি পান মনে হবে কিছুটা তো হলো, বাট আদারওয়াইজ আমি খুব ব্যক্তিগতভাবে আশা করছি না যে এনাকে ধরা মানেই যে ইনি গুটি গুটি পায়ে ঢুকে যাবেন জেলে। হ্যাঁ, কিছু কাজ তো এরা করেছেন, আশা রাখছি মুখ্যমন্ত্রী আবার পুরো ব্যাপারটাকে নতুন করে এফআইআর করাচ্ছেন, নতুন করে প্রশ্নগুলো করছেন। আমরা যেগুলো দেখেছি, শুনেছি, তড়িঘড়ি করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, বা আমার অলমোস্ট জবরদস্তি অনুমতি নিয়ে। এবং এটাও দেখেছি যে কিছু ওনার বাড়িতে পয়সা দেওয়ারও চেষ্টা করা হয়েছিল সরকারি তরফ থেকে, মানে চুপ করে মুখ বন্ধ করবার জন্য। এবং এই পুরো ব্যাপারটাতে একটা 7-8 জন মানুষের দেখেছি বিরাট একটা রোল। এবার কিছু পুলিশ অফিসারকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী এসেই সাসপেন্ড করেছেন 2-3 জনকে। বাট সাসপেনশনটা কি, মানে আমি তো যেটুকুনি জানি, যে এত বছর গভর্নমেন্টের চাকরি করেছি, মানে তাদের চাকরিও যায়নি, জেল হওয়া তো দূরের কথা, চাকরিও যায়নি। তো ফলে কি হচ্ছে, কিছুদিন হয়তো তারা বাইরে বসে আছে, পরে হয়তো আবার টাকা পয়সা সব পেয়ে যাবে 2 বছর পরে। তো ফলে আমি খুব একটা আশাবাদী না, বাট ঠিক আছে, কিছুটা প্রগ্রেস হলো, ভালো লাগছে, আশা রাখছি তার মধ্যেই। নির্মল ঘোষ একদম বর্তমানের বিরোধী দলনেতা, এই ঋতব্রত বাবু, ঋতব্রত যে গ্রুপ অফ কোম্পানি যারা নব্য তৃণমূল, সেই ঋতব্রতর সাথেও কিন্তু দেখা করতে দেখা গেছিল নির্মল ঘোষকে। পরবর্তীকালে ঋতব্রত কিন্তু বলল যে না, নির্মল ঘোষকে তিনি ডাকেননি, নির্মলবাবু বললেন আমাকে ডাকা হয়েছিল তাই তো এসেছিলাম।
এই সমস্ত ব্যাপারগুলো কি কোথাও গিয়ে একটা দিকে যাচ্ছে স্যার আজকে নির্মল ঘোষের গ্রেফতারিটা? আহ, আমি জানি না, মানে আমি তো কিছু সদিচ্ছা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, মানে সর্বোচ্চ স্তরে মুখ্যমন্ত্রীর তরফ থেকে সদিচ্ছা দেখতে পাচ্ছি যে এই কেসটাতে যদি একটা ভালো শাস্তি হয়, এবং আমি কিছু আশা দেখতে পাচ্ছি অভয়ের মা বাবার, যেগুলো আমরা টিভিতে শুনি কথাবার্তা। কিন্তু আমার মনে হয় যে রিয়েল পলিটিকটা এত জঘন্য, এবং এই মেয়েটার সাথে এত নিদারুণ একটা ব্যাপার করা হয়েছে, তাতে এত লোক ইনভলভ। না হলে তো আমি তো শুনছি যে ওই পুলিশ অফিসার নাকি সর্বোচ্চ স্তরে রাজ্যের রাত্রি 2টোর সময় ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন। একদমই, একদমই স্যার, আমি এই প্রশ্ন ছিলেন তারা, মানে মানে নাড়ু খেয়েছো, পিঠে বানাবো, কি কথা বলছিলেন তারা? তার মানে উনি কেসটাকে মনিটর করছিলেন। তো সেইখানে তাকে তো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, কোথাও গিয়ে আটকে যায় জানেন গাড়িটা, তারপরে দিকশূন্য হয়ে পড়ে। আমি আহ, মাঝে মাঝে যদিও আমি ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের ডেমোক্রেসিকে খুব ভালোবাসি, বাট মাঝে মাঝে মনে হয় যে এইগুলো একটা নন ডেমোক্রেটিক জায়গায় হলে হয়তো এতদিনে হাত পা কেটে দেওয়া হতো এদের আর কি, যেটা হয়েছে অন্যান্য দেশে। খুব দ্রুত সাধারণ মানুষ বিচার পেয়ে যায়, এখানে বিচার পেতে মানে সত্যি সময় লেগে যায়, মানুষের চুল সাদা হয়ে যায়, এবং দাগি ক্রিমিনালরা তারা দেশ ছেড়ে পালিয়ে যান, তারা অন্য দেশে গিয়ে ব্যবসা খুলে বসেন এবং সেখানে সম্মানের সাথে জীবনযাপন করেন। আমরা সেগুলো টিভিতে দেখি, যেমন একটি কিংফিশারের আমরা দেখেছিলাম, একজন ডায়মন্ড মার্চেন্টকে দেখেছিলাম, তারা লন্ডনে ঘুরছেন হাঁটছেন দেখি আমরা। এবং আমরা যদি ছোটখাটো কেউ চুরি করে ফেলে তাহলে তাকে তো লকআপে থাকতে হয় প্রথম দিন থেকে। কোথাও আমার মনে হয় যে আমরা ডেমোক্রেসিটাকে পারফেক্ট বানাবার জন্য ক্রিমিনালদের একটা বড় পরিসর করে দিয়েছি, যার ফাঁক ফোক দিয়ে তারা বেরাতেই থাকে। একদমই। স্যার আপনি যার কথা তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু আপনি যেটা বললেন আমার আর নতুন করে বলার দরকার পড়বে না যে তিনি সারা রাত বিনীত গোয়েলের সাথে ফোনে কথা বলেছিলেন এবং বলেছিলেন আমি ঘটনাটা রাত্রি 3টে-4টে পর্যন্ত মনিটর করেছি। স্যার আপনার কি ধারণা এই মুখ্যমন্ত্রী মানে ওনার কেন মুখ্যমন্ত্রীকে তো মনিটর করতে হয়েছিল, আর মুখ্যমন্ত্রীকে এবার পালা জিজ্ঞাসাবাদে? আমার মনে হয় না কেউ ওনাকে জিজ্ঞেস করবে কিছু, কোথাও গিয়ে না। তারপরে ওই যে বললাম জলটা একটা অব্দি গড়ায়, তারপরে জলটা আর গড়ায় না। কারণ জিজ্ঞাসা তো ওনার প্রথম দিনই করা উচিত ছিল যে আপনি কি কথা বলেছিলেন, কি ডাইরেকশন দিয়েছিলেন। এবং জিজ্ঞাসাবাদ তো এই পুলিশ অফিসার গুলোকেও হচ্ছে না মনে হয়, যে সাসপেনশন হয়ে গেছে ঠিক আছে, জিজ্ঞাসাবাদ কি সেই সিবিআই অফিসারকে হচ্ছে আমি জানি না। এবং এইখানে আমার কোথাও একটা ধোঁয়াশা থেকে যায় যে এই সমস্ত কেসে উনি যদি মনিটরি করেছেন তাহলে এত তড়িঘড়ি কেন, মানে এই তাড়াটা কেন ছিল ওনার বডি পোড়ানো নিয়ে। এবং এই নির্মম কাণ্ড, এটা তো মানুষকে নাড়িয়ে দিয়েছে। দেখুন সরকার পড়ে গেছে এই কাণ্ডতে, এটা মানতে হবে আপনাকে যে যে এত বড় একটা কাণ্ড ছিল। কিছুদিন আগে, কয়েক বছর আগে দিল্লিতে একটা হয়েছিল, আপনি যদি মনে থাকেন, একটা বাসের মধ্যে একটা মেয়েকে জঘন্যভাবে অত্যাচার করা হয়েছিল। এইবার এইখানে দেখা যাচ্ছে যে ব্যাপারটা খুব কমপ্লেক্স, এবং শাসন ব্যবস্থার উচ্চ পর্যায়ে যারা, তারা এবং তাদের পরিবারের লোকেরা জড়িত ছিল এই কেসে, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। এবং সেখানে অনেক মানুষ বেশ কিছুদিন গায়ে হাওয়া দিয়ে বেরিয়েছে, দোর্দণ্ড প্রতাপের সাথে ঘুরে বেরিয়েছে। এখন কম হলেও তাদের মধ্যে কিছু মানুষকে দেখতে পাচ্ছি পালাচ্ছে, কেউ পুরুলিয়া পালাচ্ছে, কেউ পুরীতে গিয়ে পালাচ্ছে। তো সেইগুলো দেখে ভালো লাগছে যে অন্তত এখন একটা জবাবদিহির করার জায়গা আসছে। বাট তার সাথেও কিছু যা জিনিস দেখছি রাজনীতিতে, এখন আর কিছু বলার নেই জানেন তো। হলে ভালো হয়, অভয়ের মা শান্তি পাবে। বাট এই ব্যাপারে শান্তি পাবে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ? না, যদি সাজা পায় অনেকগুলো লোক, অভয় তো চলে গেছে, সে তো আর ফিরবে না। বাট যদি সাজা পায় তো ওনার মনেও একটা প্রলেপ আসবে, এবং আমরা যারা সাধারণ মানুষ তাদের মধ্যে একটা আইনের ওপর, একটা জুডিশিয়ারির ওপর, একটা শাসন ব্যবস্থার ওপরে একটা মানে আপনি বলতে পারেন যে কনফিডেন্স আসবে যে না কিছু তো হয়। আদারওয়াইজ আমরা ইউজ টু হয়ে যাচ্ছি দেখতে দেখতে যে যদি সত্যিই পয়সা থাকে, যদি সত্যিই ক্ষমতা থাকে, তাহলে এবং উকিল ভালো লাগানোর অর্থবল থাকে, তাহলে অনেক বড় ক্রাইম করে পার পেয়ে যাওয়া যায়। স্যার আমি একটা প্রশ্ন আপনার কাছে করবো, আপনি ইতিমধ্যেই বলেছেন আপনার অভিমত, তবুও বলবো যে মুখ্যমন্ত্রীর বলার পরেই সঙ্গে সঙ্গে অ্যাকশন, শুভেন্দু অধিকারী, শুভেন্দুবাবুর ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? আমি ওনার মধ্যে তো একটা দারুণ আনন্দের, মানে আনন্দে আছি ওনার যে অ্যাকশন গুলো দেখছি। এবং উনি, প্রথম কথা হচ্ছে উনি কাজ করছেন, দ্বিতীয় কথা হচ্ছে উনি আইএএস আর আইপিএস দের কাজ করতে দিচ্ছেন।
উনি বলছেন না যে আমি সব করব। হ্যাঁ, তো ফলে কি হচ্ছে যে আহ, যারা আইএএস আইপিএস দের কাজ নিজেরা করতে শুরু করে তখন বিপদ হয়ে যায়। যেমন আমি একটা জায়গায় দেখেছিলাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বোলপুরে একটি জায়গায় একজন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল 5-6 জনকে। তখন বোলপুরের একজনের সাথে একজন মানে মার্কা মারা দাগি অপরাধী ক্রিমিনাল বদমাশ লোক বোলপুরের, তার সাথে সলা পরামর্শ করছিলেন কিভাবে কেসটাকে গোছাতে হবে। এটা ওনার কাজ না, এটা পুলিশের কাজ। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ডাইরেকশন দিতে পারেন এই কেসটাকে প্রায়োরিটি দেওয়া হোক, অফকোর্স ওটা ওনার প্রিভিলেজ, বাট কিভাবে একটা কেসের এফআইআর বানাতে হবে উনি বলে দিচ্ছিলেন, শুনেছি আমি। এবং সেইখানে মনে হয় এখন যেটা দেখছি ওনার, দেখুন 10টা কাজ করলে একটা দুটো ভুল হবে, সেটাও হচ্ছে, এমন না যে হচ্ছে না, কেউ তো পারফেক্ট না, কিন্তু যে কাজগুলো করছেন অত্যন্ত দক্ষতার সাথে করছেন এবং মনে হচ্ছে যেন সদিচ্ছার সাথে করছেন, দক্ষতার সাথে করছেন। এবং উনি অনেক মন্ত্রিত্ব চালিয়েছিলেন এবং ট্রেড মিলে বাজেট পেশ করবার মন্ত্রী উনি না। হ্যাঁ, তো ফলে কি হচ্ছে যে সেখানে ওনার কনফিডেন্স দেখতে পাচ্ছি, পুলিশের মধ্যে একটা কনফিডেন্স দেখতে পাচ্ছি, আইএএস অফিসারদের বডি ল্যাঙ্গুয়েজে ওনাদের একটা হাত কচলানোর ব্যাপার এসে গেছিল, নাহলে ওনারা টিকতে পারতেন না। সেইখানে দেখছি যে তারা কনফিডেন্সের সাথে কথা বলছেন, তো সেখানে একটা আশা আসছে। কিছু লোয়ার লেভেল পুলিশ অফিসারকে দেখছি একদম উইথ ফুল মানে পুলিশের অ্যাটিচিউড আর অ্যাটায়ার নিয়ে কথা বলছেন যে এখানে এই গাঁজা বিক্রি করতে দেবো না বা এখানে এটা চলবে না। এগুলো ভাল লাগছে দেখে, আমার মনে হচ্ছে যে অনেক কিছু পাওয়ার আছে। অলরেডি আমরা অনেক কিছু পেয়ে গেছি, অলরেডি অনেক ব্যবসা বাণিজ্য বলুন, অনেক গুন্ডাগার্দি কমে গেছে, অনেক তোলাবাজি কমে গেছে, অনেকটা পারফেক্ট তো হয়নি, ইউটোপিয়ান ওয়ার্ল্ড তো না, কিন্তু মানে আমার আশা আছে যে অনেক ভালো হবে পশ্চিমবঙ্গ। স্যার, আমি একটা বিষয় বলবো। আমি 9ই আগস্টের ঘটনায় একটু ফিরে যাব। 9ই আগস্টের রাতে ডিউটিতে থাকা এবং ডিনারে থাকা, পরে আরজি করে আসা এবং সিসিটিভিতে দেখতে পাওয়া যাওয়া ভিজিবল প্রত্যেকটা ব্যক্তিকে তলব করার কথা বলা হচ্ছে। তাহলে সিবিআই এতদিন এই কাজ করলো না কেন? এবং আগের তদন্তে কি গাফিলতি বা ইচ্ছাকৃতভাবে তদন্তের উপেক্ষা করার চেষ্টা হয়েছে? আমি আমার ব্যক্তিগত মতামত দিই। আমার মনে হয় আগের তদন্তে অনেককেই নানান রকম ভাবে প্রলোভন দিয়ে মানে তাদেরকে এই কেসের মানে এই কেসটাকে দীর্ঘায়িত করা বা এই কেসের প্রমাণ লোপাট করবার জন্য একরকম ভাবে তাদেরকে অনুপ্রেরণা দেওয়া হয়েছিল এবং আমার মনে হয় সেটা হয়েছিল। আমি 100% শিওর না, সেটা সময় বলবে। বাট তাতে সরকারি অফিসাররাও আছে, তাতে পলিটিক্যাল ইলেক্টেড লিডাররাও আছে, তাতে প্রাইভেট সিটিজেনও আছে, ডাক্তাররাও আছে। এমন হতে পারে না অত বড় হাসপাতালে কেউ কিচ্ছু দেখেনি, তারা সব এখন কেউ মুখ বন্ধ করে আছে, বা যারা সরকারি অফিসার কিছু করেছে তারা দায়িত্ব নিয়ে করেছে, কারণ তাদের ধরাটা খুব ডিফিকাল্ট, তারা প্রমাণ রাখে না, তারা কম্পিটিটিভ পরীক্ষা পাশ করে ঢোকে চাকরিতে, ভারতবর্ষের সব থেকে বড় কম্পিটিটিভ পরীক্ষা ইউপিএসসি পরীক্ষা, তো ফলে তারা প্রমাণ রাখবে না অবভিয়াসলি, তারা পেটি ক্রিমিনাল না। ফলে তাহলে আমার মনে হয় ব্যক্তিগত মতামত যে একটা যোগসাজশ সবার ছিল। স্যার, আমি একটা বিষয় জানতে চাইবো। সেটা হচ্ছে সিবিআই এর অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কি প্রশ্ন উঠে যায় না? কারণ সিবিআই এর একটা গ্রহণযোগ্যতা, একটা এ র‍্যাঙ্ক তদন্তকারী সংস্থা, তাদের গ্রহণযোগ্যতা নিয়ে স্যার প্রশ্ন উঠে যায় না? তাদের তদন্তভার যখন এরকম হয়, কারণ সীমা পাহুজা সহ সিবিআই আধিকারিকরা কি কোনো চাপের কারণে ব্যর্থ হয়েছে? চাপের কারণে না প্রলোভনের কারণে আমি জানি না। কারণ চাপটা কি, গভর্নমেন্ট অফিসারের চাপ কি? চাকরি তো কেউ খেতে পারবে না, রাষ্ট্রপতির দেওয়া চাকরি, কাল ক্লাস 1 গেজেটেড পোস্ট। আমার মনে হয় যে আহ, অনেক সময় মানুষ অর্থ লোভ সামলাতে পারে না, অনেক সময় অর্থ লোভ সামলাতে পারলেও ক্ষমতার লোভ সামলাতে পারে না, যে পরের প্রমোশন, রাষ্ট্রপতির পুরস্কার, এগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, হয়তো সেগুলো হতে পারে, জানি না। বাট গাফিলতি তো হয়েছে, গাফিলতি তো হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং আপনি যদি মনে রাখেন, কিছু লোক এসেছিল ভ্যান্ডালাইজ করতে হাসপাতালটাকে, সব প্রমাণ দাখিল করতে। কিছু লোক হট করে একটা বাথরুম বানিয়ে দেয় ওভারনাইট, ওখানে কনস্ট্রাকশন করে যাতে ওখানে আর কি মানে ওইগুলো ভেঙে টেঙে বেসিন টেসিন গুলো, যেখানে হয়তো ফরেন্সিক ধরে ফেলতে পারবে, আজকাল তো খুব মডার্ন ফরেন্সিক, তো ডিএনএ ধরা যায়, একটা ছোট্ট লোম পড়ে থাকলেও ধরে ফেলা যায় কে ছিল, সেগুলো লোপাট করতে বালি টালি দিয়ে ওখানে কনস্ট্রাকশন শুরু হয়ে যায়। তো এদেরকে তো সবাইকে ধরা উচিত, বাট আমার মনে হয় না, আমার ব্যক্তিগতভাবে না, আমি এই কেসের যে পরিণতিটা খুব ভালো একটা কিছু হবে, যে সত্যি অনেক লোকের ফাঁসি হবে, আমি মনে করছি না। আর কয়েকদিনের জন্য জেল হয়ে যদি এদিক ওদিক জিজ্ঞাসাবাদ হয়ে বেরিয়ে যায়, তাহলে ওই মিডিয়ায় গরম হচ্ছে, বাট তার বেশি কিছু হবে না। স্যার, আমি একদম শেষের দিকে চলে এসেছি। আমি বলবো, সুপ্রিম কোর্টের অনুমতির আগেই 25টি লাগেজ নিয়ে নিজস্ব বিমানে দিল্লি যাওয়ার প্রস্তুতি কেন নিতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আগেই জানতেন যে সুপ্রিম কোর্টে গেলেই অনুমতি মিলবে? এত লাগেজে কি ঠিক কি ছিল? আর চোখের সমস্যাটা কি সত্যিই গুরুতর?
প্রথমে একটা কথা বলি আপনাকে, হ্যাঁ আপনি মানে হয়তো হতাশ হবেন, এই লাগেজের ব্যাপারটা পুরো গুজব। অভিষেক ব্যানার্জি কোথাও যাননি, কোনো প্রাইভেট প্লেনে যাননি, কোনো 25টা লাগেজ 17টা লাগেজ কিচ্ছু হয়নি। এটা পুরো মিথ্যা, এটা মেইন স্ট্রিম মিডিয়া বলে যাচ্ছে 2-3 দিন ধরে। কেন জানি না, আমি আমার লজ্জা করছে আমাদের মিডিয়ার এই অবস্থা, এবং এটা পুরো গুজব, কেউ চেক ব্যাক করে। উনি এই মাসে যাচ্ছেনই না, প্রথম কথা, ওনার পারমিশন এই মাসে নেই, সেপ্টেম্বর মাসে। দ্বিতীয় কথা, যে আপনি জিজ্ঞেস করলেন যে চোখের চিকিৎসা কিনা, দেখুন যার কাছে অর্থ আছে সে তো আম, ভালো চিকিৎসককে দেখাবে। যেমন আমি গভর্নমেন্টের সব পাই চিকিৎসা, কিন্তু কখনো কখনো আমি অনেকটা দূরে যেতে হবে, এখান থেকে কমান্ড হসপিটাল যেতে হবে, হয়তো পাশের ডাক্তারকে দেখিয়ে পয়সা দিয়ে করে নিই, কারণ আমার কাছে হয়তো ওই রিফান্ডটার দরকার নেই। তেমনি ওনার কাছে অর্থ আছে, উনি আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে চাইবেন, উন্নত মান চিকিৎসা যেমন, সেটা ওনার গণতান্ত্রিক অধিকার, সেটাতে আমি কিছু মনে করি না। এবার আপনি যেটা বললেন যে উনি কি এটার সাথে কোনো রাজনীতি করছেন এই চোখের ভয়, দেখুন আমি না মিক্স সিগন্যালস পাচ্ছি। কারণ জুডিশিয়ারি থেকে ওনাকে আটকে দেওয়া হলো যে উনি পিজি হাসপাতালে যাবেন, রাইট? তো সেইটা তো জুডিশিয়ারি বলল, তারপরে উনি হায়ার কোর্টে গেলেন, তারা ফেরত পাঠালো, আবার উনি হায়ার কোর্টে গেলেন, তারা অ্যালাউ করলো। এই মাঝখানে অনেক লোক, উকিল যারা রিপ্রেজেন্ট করছে, তারা একটু বিজি হলো এবং তাদের কিছু ইনকামও হলো। হ্যাঁ, অবভিয়াসলি এক একটা কেসের হিয়ারিং এ তারা লক্ষ লক্ষ টাকা নেয়। তার বাইরে আমি তো এটার এটার প্রয়োজনটা কি ছিল আমি বুঝলাম না। কারণ কেউ যদি দেশ ছেড়ে পালিয়ে যেতে চায়, যদি সত্যি মনে করেন আপনারা, তাতে অসুবিধা কি? হ্যাঁ, এবং তাকে আপনারা কি করতে পেরেছেন? কিছু তো করতে পারেননি। সেই কালীঘাটের কাকু তো বলেছিল আমার সাহেবকে কেউ ধরতে পারবে না, পারেনি তো ধরতে, সে যেই আসুক। হ্যাঁ, তো ফলে আমার এই যে গুজব ছড়াচ্ছে বাজারে যে উনি সুটকেস নিয়ে পালিয়ে গেছেন, নাম্বার অফ সুটকেস, কে বলেছে এগুলো? কোথাও না, এগুলো সব একেবারে মিথ্যে কথা। হ্যাঁ, উনি ভয়ালতবিয়েতে আছেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে, এটা মিডিয়াকে কে খাওয়াচ্ছে আমি জানি না। বাট কিছু আশ্চর্য ব্যাপার হচ্ছে, যেটাতে আমি ওনার স্পেসিফিক কেসের কথা বলছি না, আমি ইন জেনারেল আমি এখন এই বয়সে এসে এটা রিয়েলাইজ করছি যে আমাদের দেশের কানুন, যেটাকে আন্ধা কানুন বলে, যে ব্লাইন্ড, সবার জন্য ইম্পার্শিয়াল, আমার মনে হয় একজন দক্ষ উকিল লাগাতে পারলে, ভালো উকিল, তার যা নলেজ, তার যা এক্সপেরিয়েন্স, সেটা ব্যবহার করতে পারলে লক্ষ লক্ষ টাকা খরচা করে, তাহলে তিলকে তাল করে দেওয়া যায়, তাহলে রাতকে দিন করে দেওয়া যায়। আমার ব্যক্তিগত মতামত। এটা একটা কষ্টের ব্যাপার যে সাধারণ মানুষরা এত সহজে তো কোর্টের ডেটও পান না। আর উনি তো মাননীয় সংসদ, উনি ডেট তো পাবেন প্রায়োরিটিতে। এবং প্লাস ওনাকে প্রথমবার এখানে আহ, কেন বলা হলো পিজি হসপিটালে গিয়ে একটা বোর্ড বানাতে, আমি বুঝলাম না। হ্যাঁ, যদি সুপ্রিম কোর্ট পারমিশন দিচ্ছে, তার মানে দেওয়ার প্রভিশনটা ছিল, তাহলে এখানে কেন আটকানো হলো? এখানেও দিতে পারতো। তাহলে কি আলাদা আলাদা জায়গায় আমাদের দেশের আলাদা আলাদা পলিটিক্যাল স্টেটমেন্টস চলছে জুডিশিয়ারি? তো আমি জানি না। তার সাথে কিছু জিনিস জানেন, এখন দেখি যেটা আগে দেখতাম না, যে যারা গভর্নমেন্টের পাওয়ারে আছে তারা রিজাইন করবার পরের দিন এমপি ইলেকশনে দাঁড়িয়ে যাচ্ছে, তারা এমএলএ ইলেকশনে দাঁড়িয়ে যাচ্ছে, কেউ আইপিএস, কেউ আইএএস, কেউ জুডিশিয়ারি। এবং তারা যখন বসে আছে তখনও যে জাজমেন্ট দিচ্ছে বা যে কাজগুলো করছে, মনে হচ্ছে যেন কোনো একটা রাজনৈতিক দলের প্রভাবে করছে। রিসেন্টলি একটি কেস হয়েছিল, ককরোচ জনতা পার্টি, গভর্নমেন্টের একজন বড় মন্ত্রী পড়ে যায়, প্রায় গভর্নমেন্টই পড়ে যাচ্ছিল। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী মাঝরাতে একটি জেনজির উপরে ভাষণ দিয়ে এবং কিছু ওরা কারেক্টিভ মেজার্স নিয়ে এত বড় একটা আন্দোলনকে কন্ট্রোল করে, বাট গভর্নমেন্ট পড়ে যাচ্ছিল। বাট এই ককরোচ জনতা পার্টির ককরোচ কথাটা কে বলে সবার আগে? আপনি দেখবেন জুডিশিয়ারি থেকে বেরিয়েছিল, প্রয়োজন ছিল না। আজকাল অনেক অবান্তর মন্তব্য দেখি, যেগুলোতে কোথাও মানুষের মনে একটা বিশ্বাস চলে যাচ্ছে, সাধারণ মানুষের মনে, যে আমার মানে যেটা আমার মৌলিক অধিকার, যে ন্যায় বিচার পাওয়ার, সেটাও হয়তো আমি সঠিকভাবে পাবো না যদি না আমি একটা কেউকেটা হই, বা যদি আমি খুব ভালো উকিল না লাগাতে পারি। কারণ মানে কতটা সময় আছে সাধারণ মানুষেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য আমি সত্যিই জানি না। তো ফলে এমন একটা জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে আছি, যে আমরা দেখছি, সুপ্রিম কোর্টে দেখলাম রিসেন্টলি একজন অকথ্য গালাগালি দিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের নামে, একজন উকিল।
এবং তার সাজা হচ্ছে হয়তো, বাট এগুলো আগে চিন্তাও করতে পারি না। এদেরকে বলা হতো ধর্মাবতার। সত্যিই তো, আমরা তো ডাক্তার আর জাজ এদেরকে ঈশ্বরের কাছে রাখতাম। সেখানে আমি এটা বুঝতে পারি না যে একটা হাইকোর্ট যদি ডাইরেকশন দেয়, তাহলে আরেকটা উপর কোর্ট এইরকম একটা জিনিসে, যেখানে একজনের এগেনস্টে কেস চলছে এতগুলো, ডাইরেকশন দিতে পারে। তাহলে প্রথমে একজন তো ভুল, তার মানে একজন ভুল, মানে যে এখন বলেছে সে ভুল, বা যে আগে বলেছিল সে ভুল। সেই ভুলগুলো কি রাজনৈতিক কারণে হচ্ছে, অন্য কোনো কারণে হচ্ছে, আমি জানি না। বাট একটা কোথাও হয়। আমি ব্যক্তিগতভাবে তো ওনার চিকিৎসার অধিকার আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে উনি পালিয়ে চলে যাবেন আর কোনোদিন ফিরবেন না, আমি মনে করি না। এই প্রসঙ্গে একটা প্রশ্ন আপনার কাছে রাখবো স্যার। ভক্স পপুলি যখন আমরা জনমত নিচ্ছিলাম, মানুষ কিন্তু একটা কথা বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যাচ্ছেন। এর আগেও বহুবার এই স্পেকুলেশন করা হয়েছে। বিনয় মিশ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ভীষণ ইনক্লাইন্ড ছিলেন। তিনি তো কোন দ্বীপপুঞ্জে বসে রয়েছেন, ভানাতুয়া দ্বীপপুঞ্জে। একটা প্রশ্ন উঠছে যে, যে বিচারপতি এই ভার্ডিক্ট দিলেন, দায়টা পরবর্তীকালে কার উপর বর্তাবে? জাজমেন্টের ওপরে, না তদন্তকারী সংস্থার উপরে দায়টা ছেড়ে দেওয়া? আরো ওপর দায় আসবে না, কারণ যে বিচারপতি এই জাজমেন্ট দিয়েছেন, উনি কোনো পকেট থেকে জাজমেন্ট বার করেননি, উনি সংবিধান অনুযায়ী দিয়েছেন। সংবিধানের রাইট আছে প্রত্যেকটি লোকের তার যেমন যেখান থেকে ইচ্ছা চিকিৎসা করানো। আমাদের সংবিধানে এরকম কোনো রুল নেই যে উনি ডায়মন্ড হারবারের এমপি, ওনার এত সুন্দর একটা স্বাস্থ্য প্রকল্প চলছিল ওখানে, যেগুলো আজকাল রোজ টিভিতে দেখছি, তো সেইখানেই ট্রিটমেন্ট করতে হবে, এরকম কোনো রুল নেই। ফলে কি হচ্ছে যে আমাদের পাবলিক স্কুলগুলোতে কোনো এমপি এমএলএ এর বাচ্চারা পড়ে না, গভর্নমেন্টের স্কুলে। তারা সব দেশের বড় বড় স্কুলগুলোতে পড়ে বা বিদেশে যায়। আমাদের পাবলিক হেলথ সিস্টেমে কোনো এমপি এমএলএ এর বাচ্চারা নেয় না, আনলেস ইট ইজ হসপিটাল লাইক পিজি হসপিটাল, মানে যেখানে বিশাল দিকপাল ডাক্তাররা এখনো আছেন সেখানে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে প্রাইভেট সিস্টেমস গুলো, দেশের যে ফেলিয়ার্স, আমাদের দেশের যে ফেলিয়ার, সেগুলোর উপরে আমাদের প্রাইভেট সিস্টেম দাঁড়িয়ে আছে। মানে প্রাইভেট এডুকেশন সিস্টেম, প্রাইভেট হেলথ সিস্টেম, প্রাইভেট ট্রান্সপোর্ট সিস্টেম। আপনি বড় বড় দেশে যেমন ব্যক্তিগত গাড়ি কেউ রাখে না, মিনিস্টাররা মেট্রো করে যায়, লন্ডনে যান না আপনি, সব টিউব যাচ্ছে, কেউ গাড়ি রাখে না। হংকং এ গিয়েছিলাম, আমার বন্ধু কোটিপতি মানুষ, তার কাছে গাড়ি নেই, রাখে না। বাট আমাদের গাড়ি না থাকলে আমরা তো কি করে যাব আমরা, কারণ আমাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম খারাপ। এর সুযোগটা নিচ্ছে আমাদের যে মার্কেট ফোর্স, এবং তারা এইভাবে আমাদেরকে টিকিয়ে রেখেছে। ফলে উনি বিদেশে যাচ্ছেন, বাট আমাদের কোনো চয়েস নেই। আমাদের যদি টাকা থাকে আমরা যেতে পারবো, টাকা না থাকলে আমরা শিকার হব সাধারণ নিম্নমানের নিম্নমানের বিচার ব্যবস্থার, মানে নিম্নমানের বিচার ব্যবস্থা না, নিম্নমানের উকিল। কারণ একটা উকিল একটা হিয়ারিং এ যদি কয়েক লক্ষ টাকা নেয়, আর আমি হয়তো দেবো 10,000 টাকা, তো ফলে আমার কেসে আমি তো সেরকম লোকই পাবো। তেমনি প্রাইভেট হসপিটালে যারা ডাক্তার, তারা বিদেশ থেকে সার্জারি শিখে এসছেন, কত কিছু জেনে এসছেন, তাদেরকে আমি এফোর্ড করতে পারবো না, তখন আমাকে তো সাধারণ চিকিৎসকের কাছেই দেখাতে হবে। আমার কথা মানে সাধারণ মানুষের কথা বলছি। তো পুরো সিস্টেমটাতে আমার মনে হয় একটা কিছু আছে, বাট এই কেসে উনি আমার মনে হয় না যে সত্যি চোখের সমস্যা আছে এতটা সিভিয়ার যে? চোখের সমস্যা আছে। এবার সিভিয়ারিটির ব্যাপারটা কি জানেন তো, এটা পার্সপেক্টিভ, আপনি কোথায় আছেন। কিছু লোক আছে যারা লকআপে থাকলে বাড়ির থেকে ভালো খাবার খায়, তাদের কাছে লকআপে যাওয়া মানে গুড মিল, বুঝতে পারলেন। আর আমাকে যদি আপনি লকআপে রাখেন, আমি থাকতে পারবো না বাথরুমে গন্ধ আছে বলে, তাই না? তো ফলে ওনার চোখে যদি একটা ছোট বালিও পড়ে, সেটা ওনার কাছে সিভিয়ার। একজন মেম্বার অফ পার্লামেন্ট বা একজন বড় বিজনেসম্যান, তার কাছে তার চোখটা কতটা ইম্পর্টেন্ট, আর একজন সাধারণ মিস্ত্রি, তার কাছে তার চোখটা কতটা ইম্পর্টেন্ট, সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ফলে ওটা সমস্যা তো আছে, এতে কোনো সন্দেহ নেই। বাট সেটাতে উনি আমেরিকা যাবেন না, এটা করবেন, আমার মনে হয় এটাতে এটাতে কোনো মানে এটাতে ওনাকে অন্য কেসে যদি আপনি যদি আমায় জিজ্ঞেস করেন যে ওনার কি কোনো ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে, আমি তো জানি না, আজ অব্দি তো দেখিনি কোনো ওনার ডাইরেক্ট ইনভলভমেন্ট। উনি তো অনেকবার সিবিআই তে গেছেন, কেউ তো অ্যারেস্ট করতে পারেনি। অনুব্রত মন্ডলকে করেছে, আরো অনেক মন্ত্রী আছে, দমকল মন্ত্রী এখনো অ্যারেস্টেড হয়ে আছেন। হ্যাঁ, আরো 2-3 জন আছেন, কাউন্সিলর তো প্রায় 30-40টা এখন জেল খাটছেন, ওনাকে তো পারেনি। তার মানে এভিডেন্স নেই, কোনো কিছু নেই। এবার হচ্ছে কি, উনি কি জাননি, উনি গেছেন, বাট যতটা আইনে কম যাওয়া যায় ততটা করবে, সেটা আমিও করবো। আমাকে যদি কালকে কেউ ডাকে, আমি তো আগেই উকিলকে ফোন করে বলবো, ভাই আমি যেতে চাই না, তুমি যেমন ইচ্ছা করো। তো তাতে আমি কি দেখছি, সেখানে সরকারের ব্যর্থতা আছে, চাইলেই তো হবে না। এবং আপনি যদি আমায় ডাইরেক্ট জিজ্ঞেস করেন যে আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে খারাপ করাপশনের ব্যাপার চলছিল সরকারি রূপে, আমি হ্যাঁ মনে করি, রাজনৈতিক স্তরে প্রত্যেকটা জায়গায় করাপশন ছিল। কাউন্সিলর গুলো কেন পালাচ্ছে?
চারদিকের কাউন্সিলর গুলো কেউ পুরীতে ধরা পড়ছে, কেউ বাঁকুড়ায় ধরা পড়ছে, কেউ পুরুলিয়ায় ধরা পড়ছে, কেউ ঝাড়খণ্ডে ধরা পড়ছে। এরা পালাচ্ছে কেন? এই লোকটাও তো, যার কথা আপনি একটু আগে নিলে, ও তো পালিয়েছে, এখানে তো ধরা পড়েনি, অন্য জেলায় ধরা পড়েছে, ধরে এনেছে ওকে আজকে। এবং এরা কেন পালাচ্ছে? কারণ চুরি করেছে দু হাত তুলে। আর কি চুরি হয়েছে? রাজস্ব চুরি হয়েছে। রাজস্ব কিভাবে চুরি হয়েছে? বালি, পাথর, কয়লা, এগুলো চুরি হয়েছে, দেদার চুরি হয়েছে। চাকরির ব্যাপারে আপনি জানেন, মানে ক্লাস 8 পাশ করা ছেলেরা কলেজের প্রফেসর হয়ে বসে আছে, আমরা দেখছি। আমরা তো দেখেছি মিনিস্টারদের মানে বান্ধবীদের তারা তো ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। এই তো বিচার ব্যবস্থা দেশের, তারা বেলে ঘুরে বেড়াচ্ছে। এবং আমাদের আপনার থেকে তাদের জীবন বেটার, কারণ তাদের অতটা পয়সা চলে গেলেও আরো অনেক রয়েছে। তো ফলে আমার মনে হয় না, আমি আমি অত ইউটোপিয়ান ওয়ার্ল্ডে বিশ্বাস করি না। আমি মনে করি যে করাপশন থাকবে, রাজনীতি চলবে, যা চলছে এখন চারদিকে, তো তাতে রাজনীতি চলবে। এবং আসল সেরকম ভাবে কিছু হবে না, আমি অতটা আশাবাদী না যে মানুষ যেটা আশা করছে। এবং যারা একটু বোকা, যারা নিয়ম কানুন না মেনে যা ইচ্ছে করেছে, লুটে পুটে খেয়েছে, তারা ধরা পড়ছে এবং তারা ফাঁসছে। অনেক সময় তাদের সাথে গভর্নমেন্টের ডিল হচ্ছে, তাদের আস্তে আস্তে ইডি সিবিআই সরে যাচ্ছে, তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করছে। আর যারা একটু চালাক, তাদের কোনো সাক্ষী সাবুত কেউ জোগাড় করতে পারবে না।